গুড আফটারনুন চিলড্রেন। আমরা এখন পড়ছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ নামক একটা কবিতার দ্বিতীয় পার্ট। অ্যাকচুয়ালি আমরা আগের দিন এই কবিতার প্রথম যে প্যারাগ্রাফটা সেটা পড়েছিলাম। আজকে আমরা এই কবিতার দ্বিতীয় ভাগ পড়ব। তা দ্বিতীয় ভাগ পড়ার আগে চলো আমরা একটু যতটা প্রথমটা পড়েছিলাম সেইটুকু একটু রিভিশন করে নিই। এই কবিতার মোটামুটি বিষয় সংক্ষেপ হিসেবে, অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু কিন্তু একটু অন্যরকম। সাধারণ কবিতা বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ কবিতার বিষয়বস্তু থাকবে প্রকৃতি বিষয়ক বা রোম্যান্টিক বা জীবনের নানাবিধ জিনিস সম্পর্কে, ছোট ছোট ভালো লাগা মন্দ লাগা, বিভিন্ন সম্পর্কের ঘাত প্রতিঘাত, সেই নিয়েই কবিতার বিষয়বস্তু হয়। কিন্তু আজকে আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কবিতা থেকে আমরা কিন্তু একটু অন্য রকম স্বাদ পাই। আমাদের এই কবিতায় মৃত্তিকা আর মানুষের সাজুর্যের কথা বারবার কিন্তু উঠে এসছে। এছাড়াও এই কবিতার মাধ্যমে আমরা দেখি যে দেশের সম্পদ হচ্ছে মানুষ, তাই মানুষের দিকে তাকাতে হবে। জন্মভূমির বুকে জমে আছে নিকষ কালো অন্ধকার, তাই মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে না। একবার প্রথম লাইন যেটা, একবার মাটির দিকে তাকাও, অর্থাৎ বাস্তব পৃথিবীর দিকে তাকাও। কল্পনার জগৎ থেকে নেমে এসে বাস্তবের মুখোমুখি কবি দাঁড়াতে বলেছেন। তারপরে বলেছেন একবার মানুষের দিকে। দেশ তো কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। তাই দেশের জন্মভূমির মানুষের প্রতি দৃষ্টি দিতে হবে। জন্মভূমি আজ অমানিসায় আবৃত। এখনও রাত শেষ হয়নি। এই রাত বলতে কবি কী বলতে চেয়েছেন? যে জন্মভূমির বুকে জমে আছে নিকষ কালো অন্ধকার। সে অন্ধকার জন্মভূমির বুকে কঠিন পাথরের মতো চেপে বসে। তাই দেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন না। কবি বলেছেন মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ, মেঘাবৃত আকাশে দুর্যোগের ঝড়, পরাধীনতার কালো অন্ধকার যেন দেশের মানুষকে জীবনে ভরে দিয়েছিল হতাশার কালো একটা দীর্ঘশ্বাস। এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। সামাজিক প্রতিবন্ধকতা, নিপীড়ন, অত্যাচার জাতির জীবন নৈরাশ্যের অন্ধকারে ভরে দিয়েছে। বাঘ যেরকম নিঃশব্দে এসে তার শিকারের ওপর থাবা বসায়, বাধা বিঘ্ন নিপীড়ন নিঃশব্দে ওত পেতে আছে। যে কোনো মুহূর্তে দেশের মানুষের দুর্বিষহ যন্ত্রণায় দেশের মানুষকে তারা ভরে দিতে পারে। তারপর যেমন এই লাইনটা, আর ভয়ঙ্কর শান্ত গলায় বলো তুমি ভয় পাওনি। ভয় মানুষের সবথেকে বড় শত্রু। ভয় মানুষকে সত্য পথে চলতে, সত্য কথা বলতে বাধা দেয়। ভয়ের জন্যই মানুষ সত্যর পথ থেকে হয় বিচ্যুত, অন্যায়ের প্রতিবাদে বিরত থাকে। তাই নির্ভয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উদাত্ত কণ্ঠে জানাতে হবে দেশের মানুষের অন্ধকারের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। এই পর্যন্ত আমরা কালকে পড়েছিলাম। আজকে আমরা পরের যে 4টে লাইন পড়ব। পরের লাইনে আমরা চলে আসি। বলেছে মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। বলছেন কবি
যে মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। দেশের উন্নতির জন্য দেশের মাটি ও মানুষের দিকে তাকাতে হবে। দুঃখ দুর্যোগের যে অন্ধকার বুকের ওপর কঠিন পাথরের মতো চেপে বসে আছে, তাকে দূর করতেই হবে। ফলবান করে তুলতে হবে দেশের রুক্ষ শুষ্ক মরুভূমির সদৃশ স্বদেশকে। তাই মাটি আর মানুষের একসাথে হওয়া দরকার। মাটি তো আগুনের মতো, তাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফলবান করে তুলতে হয়। যদি তা না পারা যায়, তবে দেশ মরুভূমিতে পরিণত হবে। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের দিকে তাকাও, সে কিছু বলতে চায়। অর্থাৎ কবি মাটি এবং মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে রচিত বা অঙ্গাঙ্গিভাবে যুক্ত কিছু কথা সে বলতে চাইছে। তাহলে আবার এই লাইনটা পড়ি। যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। এখানে সে বলতে কাকে বলছে? গান মানুষের অন্তর্লোকের স্বতঃস্ফূর্ত প্রকাশ। আবেগের বশে উদাত্ত কণ্ঠস্বরে গান হয়ে ধ্বনিত হয়। বিপদের সময় সে উদাত্ত কণ্ঠস্বর বেরিয়ে আসে। কিন্তু যে মানুষ গান গাইতে জানে না, সে মানুষ চোখে কিছুই দেখতে পারে না। তাই প্রতিকারের কোনো উপায়ই তার হাতে থাকে না। অর্থাৎ কবি এখানে বলেছেন, গান অর্থাৎ মানুষের মনের মধ্যে দর্শনের প্রকাশ, সচেতনতার প্রকাশ। তার মধ্যে মনুষ্যত্বের এক অন্যতম প্রকাশ হচ্ছে গান। যেই গান মানুষকে সাবলীল করে তোলে। অর্থাৎ জীবনে যখন খুব খারাপ কোনো দুর্যোগ বা ঘটনা ঘটে, তখন এই গানের মাধ্যমে কিন্তু মানুষ নিজেকে স্থির প্রতিজ্ঞ রাখতে পারে। অর্থাৎ যে মানুষ গান গাইতে পারে, সেই মানুষ জীবনের যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারে। মানুষের জীবনে সমস্যা তো আসবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে তো এই নয় যে সমস্যায় ভেঙে পড়তে হবে। মানুষকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে শান্ত গলায় বলে দিতে হবে, আমি ভয় পাইনি। অর্থাৎ ভয়কে জয় করে সমস্যাকে মোকাবেলা করতে হবে। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। অর্থাৎ দেশকে ভালোবাসতে হবে। দেশের মানুষ, দেশের গাছপালা, দেশের মৃত্তিকা সবাইকে ভালোবাসতে হবে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। মানুষের হাত ধরো বলতে কবি এখানে বলেছেন যে মানবিকতার গান গাও। অর্থাৎ সেই চণ্ডীদাসের কথায়, শুনো হে মানুষ ভাই, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। অর্থাৎ মানুষকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের জন্য বাঁচো, মানুষকে নিয়ে বাঁচো। এই যে কনসেপ্ট, এই যে বসুধৈব কুটুম্বকম, এই যে আমাদের ধর্মের কনসেপ্ট, আমাদের জাতির কনসেপ্ট, আমাদের দেশের কনসেপ্ট, এই আলটিমেটলি কিন্তু আমরা মানুষকে নিয়ে বাঁচতে চাই। আলটিমেটলি আমরা মানুষের জন্য বাঁচতে চাই। শেষের দুটো কথায় কবি খুব সুন্দর করে সেটা বলেছেন যে তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। এখানে মাটি অর্থাৎ জীবনের বাস্তবতাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও। মাটি অর্থাৎ জীবনের বাস্তবতা, তাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও। আর কারা তারা? সাধারণ খেটে খাওয়া মানুষ, তোমার দেশের মানুষ।
তোমার জাতির মানুষ, হে ভারত ভুলিও না অন্ধ মুচি ম্যাত, সবাই তোমার ভাই। অর্থাৎ বিবেকানন্দর সেই বাণীকে আমরা অনুপ্রাণিত হই। বলছে তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তাহলে দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষ, দেশের মৃত্তিকা, গাছপালা সবাইকে ভালোবাসতে হবে। মাটি পাষাণী অহল্যার মতো মানুষের স্পর্শে জেগে উঠবে, জীবন্ত হয়ে উঠবে। তাই রুক্ষ মাটির দিকে তাকাতে হবে, মাটির কাছে আসতে হবে, কারণ সে প্রতীক্ষা করছে মানুষের স্পর্শে, সে জীবন্ত হয়ে উঠতে চায়। তাই দরকার মাটি ও মানুষের একসঙ্গে সাচুর্য। তাহলে জন্মভূমি কবিতাটার আমরা সংক্ষিপ্ত সারটা আজকে আরেকবার পড়ে নেব, তারপরে আমরা এই কবিতাটার নামকরণটা আলোচনা করব। জন্মভূমি কবিতাটা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বেঁচে থাকার কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু জন্মভূমি আজ কবিতাতে মানুষের প্রাধান্যই দিয়েছেন। আলোচ্য কবিতায় মৃত্তিকার মানুষের সাহচর্যের কথা বারবার উঠে এসছে। দেশের সম্পদ হচ্ছে মানুষ, তাই মানুষের দিকে তাকাতে হবে। জন্মভূমির বুকে জমে আছে নিকষ কালো অন্ধকার, মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মেঘাবৃত আকাশে দুর্যোগের ঝড়, পরাধীনতার কালো অন্ধকার যেন দেশের মানুষের জীবন ভরে দিয়েছে হতাশার কালো দীর্ঘশ্বাসে। সামাজিক প্রতিবন্ধতা দেশের উন্নতির পথে বাধা সৃষ্টি করছে। তাই সামাজিক প্রতিবন্ধকতার অপসারণ দরকার। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় মানুষকে সত্য পথে চলতে বাধা দেয়। ভয়ের জন্যই মানুষ সত্যের পথ থেকে বিচ্যুত হয়, অন্যায়ের প্রতিবাদ থেকে বিরত থাকে। তাই নির্ভয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে জানাতে হবে যে দেশের মানুষ ভয় পায়নি। দেশের রুক্ষ শুষ্ক মরু সদৃশ্য মাটিকে ফলবান করে তুলতে হবে। মাটি আর মানুষের সঙ্গে সাযুজ্য একান্ত দরকার। মাটি তো আগুনের মতো হবেই, তাকে কঠিন পরিশ্রমের মাধ্যমে ফলবান করে তুলতে হবে। যদি না পারা যায় তবে দেশ মরুভূমিতে পরিণত হবে। গান মানুষের অন্তর্লোকের স্বতঃস্ফূর্ত প্রকাশ। আবেগের বশে উদাত্ত কণ্ঠস্বর গান হয়ে ধ্বনিত হয়, কিন্তু যে মানুষ গান গাইতে জানে না, চোখে সে আর কিছুই দেখতে পায় না, প্রতিকারের কোনো উপায়ও থাকে না। তাই দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে। মাটি তো অহল্যা পাষাণী, মানুষের স্পর্শে তা জেগে উঠবে। তাই বৃক্ষ শুষ্ক মাটির দিকে তাকাতে হবে, মাটিকে কাছে আসতে হবে, কারণ সে প্রতীক্ষা করে আছে মানুষের স্পর্শে। মানুষের স্পর্শে সে জীবন্ত হয়ে উঠতে চায়। এরপর আমরা পড়ব এই কবিতার নামকরণ। কবিতার গল্প উপন্যাসের ক্ষেত্রে নামকরণ একটি অতি প্রয়োজনীয় বিষয়, কারণ নামকরণের মধ্য দিয়েই বিষয়বস্তুর সঙ্গে পাঠকের একটা কিন্তু প্রথম পরিচয় ঘটে। তাই নামকরণের আগে বিষয়বস্তুর আলোচনা করা প্রয়োজন। আমরা কোনো একটা বিষয়বস্তুর কেন নামকরণ এইরূপ হলো সেটা জানতে হলে কিন্তু আমাদের গল্পর বা কবিতার বিষয়বস্তুটা একটু জেনে নিতে হবে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যে, অর্থাৎ বেঁচে থাকার কবিতা নামক কাব্যে, যেই কবিতা আমাদের আজকের এই জন্মভূমি আজ, এই কবিতাটির উৎস হচ্ছে বেঁচে থাকার কবিতা নামক একটি কাব্যগ্রন্থ থেকে। সেই কাব্যগ্রন্থে অন্যান্য কবিতা, বিশেষত আমাদের পাঠ্যপুস্তকের কবিতা জন্মভূমি আজ, এই কবিতার যদি আমরা নামকরণটা একটু আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রথমেই ফিরে যেতে হবে কবিতার বিষয়বস্তুর ওপর।
বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যে তার স্বদেশ, তার দেশ, কাল, সমাজ সচেতনতার পরিচয় কিন্তু স্পষ্ট। সমস্যাদীর্ণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন প্রয়োজনের কবি, মরমের কবি। সমাজে যেখানে অন্যায় দেখেছেন, অবিচার, শোষণ, নির্যাতন, নিপীড়ন, তার কবিতা তখন তীব্রতর ব্যঙ্গে, বেদনায়, শৌর্যে জনমানুষের হাতের অস্ত্র হয়ে উঠেছে। তাই কবি উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। যুগ যুগ ধরে অমানিসার অন্ধকার জগদ্দল পাথরের মতো দেশের বুকে, দেশের মানুষের বুকের ওপর চেপে বসে আছে। তাকে নামাতেই হবে, তবেই দেশের সার্বিক কল্যাণ সাধিত হবে। যে জন্মভূমির বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে আছে, তার মুক্তি অবশ্যই কাম্য। দেশ তো কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়েও গড়া। তাই জন্মভূমি আজ সমস্যাদীর্ণ, সমস্যা সংকুল। তার মুক্তির জন্য মানুষকে এগিয়ে আসতেই হবে। সব দিক থেকে বিবেচনা করলে জন্মভূমি আজ কবিতাটির নামকরণ সার্থক বলা যেতে পারে। তাহলে জন্মভূমি আজ নামক কবিতাটি আজকে আমরা পড়লাম। কবিতাটির প্রত্যেকটা লাইনে শব্দার্থ এবং টিকা, কবিতার নামকরণ এবং সংক্ষিপ্ত সার, এই সবটাই কিন্তু আমাদের আজকে পড়া হয়ে গেছে। পরের দিনে আমরা এই কবিতা থেকে প্রশ্ন উত্তর লিখব। প্রথমত আমরা এই কবিতার কিছু শর্ট কোয়েশ্চেন, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন, MCQ টাইপের কিছু তোমাদের দেব বা আলোচনা করে দেব। এছাড়াও এই কবিতার যে বড় প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা এখন 5টা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম কথা, জন্মভূমি আজ এই কবিতাটির কবি কে? জন্মভূমি আজ এই কবিতাটির কবি হলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এখনও রাত শেষ হয়নি। রাত বলতে কি বোঝানো হয়েছে? পরাধীনতার অন্ধকারকে বোঝানো হয়েছে। সে প্রতীক্ষা করছে। সে কে? জন্মভূমির মৃত্তিকা। মানুষের দিকে তাকাও কেন বলা হয়েছে? কারণ দেশ শুধু মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। সে বোবা ও অন্ধ হয়ে যায়। কে সে? যে মানুষ গান গাইতে জানে না। তাহলে আজকে আমরা জন্মভূমি আজ নামক কবিতা থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নও করলাম। পরের দিন এই কবিতার আমরা বিষয়বস্তু আলোচনা করব। এই বিষয়বস্তু আজকে করেছি, পরের দিন বিষয়বস্তু আরেকবার আলোচনা করে আমরা চলে যাব এই কবিতার প্রশ্ন উত্তর পর্বে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই খুব ভালো করে কবিতাটা রিডিং করে বিষয় সংক্ষেপটা একবার পড়ে নেবে।